অন্য কিছু পাইনি, একটা মাছ থেকে পাইছি। ওটার উৎসটা খুঁজতে খুঁজতে অনেক গভীরে খোঁড়া হলো। হাজার হাজার বছর আগে এটা আরো অনেক উঁচু ছিল। সেটা এই এলাকার মানুষ বা প্রবীণ ব্যক্তি যারা আছে তারাও বলতে পারছে না। অর্থাৎ তিতুমিরের সমস্ত সৈনিকরা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। 135 বছর বয়সে মারা গেছে, 30-35 বছর আগে সেও বলতে পারে, কারণ মুঘলদেরও আগে তারা যৌন ব্যবসায়ী ছিল। মাটি প্রমাণ দিচ্ছে, তার মুখ দিয়ে রক্ত ঝিগেছে। নকশাটা এখনকার যুগের সঙ্গে কোনো অংশেই মেলে না। রাজশাহীর স্যাটেলাইট খ্যাত শহর কাটাখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং উচ্চশিক্ষিত এই বৃদ্ধ চাচা জনাব নূর হোসেনের সঙ্গে তারই নিজ গ্রামের প্রাচীন ইতিহাসের সন্ধানে যাচ্ছি। কাপাসিয়া পাহাড়পুর বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদের স্থান। আজকের পুরো ভিডিওতে এই চাচা আমার সঙ্গেই থাকবে। এখন এই জায়গা থেকে ডান সাইডে যে অঞ্চল দেখতে পাচ্ছি, জি জি, এখন ক্ষেত খামার, এটাও একটা জনবসতি ছিল। অনেক প্রাচীনকালে এখানে ঘন একটা জনবসতি ছিল। তারপরে এক সময় হঠাৎ একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই কলেরা বা বসন্ত রোগের প্রকোপে সমস্ত গ্রামের মানুষ উজাড় হয়ে মারা গিয়েছিল এখানে। হ্যাঁ, মাত্র কয়েকজন লোক তারা এখান থেকে অন্য জায়গায় সরে গিয়ে বেঁচে গিয়েছিল। এটা কত বছর আগে তার কোনো নিরীক্ষণ নাই, হিসাবও নাই। কি দরকার ছিল, আমাদের বাড়িতে আগুন ধরেছে, তার জন্য সে 15 মাইল দূর গিয়ে আবার দৌড়ায় এসে তাদের বাহিনীর লোক নিয়ে এসে আগুন নেওয়া। তাদের যে একটা মানবিকতা ছিল, এদেশের মানুষের প্রতি যে কিঞ্চিত পরিমাণ দরদ ছিল, তার অনুভূতিটা আমার এখান থেকে আসে। এটা ব্রিটিশ আর্মির কথা বলছেন, আর্মিদের একটা মায়া ছিল কিছুটা। হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে আমাদের পরিবার বেঁচে গিয়েছিল। প্রাচীন ঐতিহ্যের স্মারক এই গ্রামের অভ্যন্তরে প্রবেশ করে প্রায় 100 বছর ছুঁই ছুঁই এই বৃদ্ধের নিকট আসলাম আমরা, যার বাবা ছিলেন ভারতের দেরাদুন থেকে পাশ করা একজন প্রখ্যাত আলেম। সেই বিখ্যাত আলেম আমাদের এই অঞ্চলের রাজশাহীর মধ্যে সম্ভবত 4 জন আলেমের মধ্যে একজন আলেম, যিনি উচ্চতম ডিগ্রিধারী, তারই দ্বিতীয় সন্তান হচ্ছেন আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম। 93 মতো বয়স চলছে। পিতার সমতুল্য, পিতার মতোই তিনি একজন ব্যক্তি, আমার শিক্ষক একজন। কারণ আমার শিক্ষার হাতে খড়ি এনার কাছ থেকে। এই গ্রামের মধ্যে যে পুকুরটি আমরা দেখতে পারছি, এই পুকুরটি আসলে অতি প্রাচীন একটি পুকুর। 1966 সালের দিকে পুকুরের তলদেশে একটি নৌকার মাস্তুল দেখতে পাই, এবং সেই মাস্তুল থেকেই প্রমাণ হয় যে এদিক দিয়ে নৌকা চলতো। অর্থাৎ এটা পুকুর না নদী ছিল, নদীর একটি অংশ এখন পুকুর হিসেবে এটা পর্যবসিত হয়েছে কিনা সেটাও আমাদের জানা নেই, যেহেতু এটি অত্যন্ত প্রাচীন একটি বিষয়। তো এই সম্পর্কে এই গ্রামের একজন বয়োবৃদ্ধ মানুষ, প্রবীণ ব্যক্তিত্ব, তিনি একটু কথা বলবেন। তো তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তিনি আসলে কি বলবে সেটাই একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আঙ্কেল, আপনাদের গ্রাম তো অনেক প্রাচীন একটি গ্রাম। জি, তো এই সম্পর্কে একটু বলেন। আমাদের এই পাড়াটুকুর নাম হচ্ছে পাহাড়পুর। এই পাহাড়পুর থেকে কাপাসিয়ার জন্ম। জি জি। পাহাড়পুর নাম হলো কেন? এই যে ব্রিজ, জি জি জি, এই ব্রিজ দিয়ে এমনি যে নৌকা চলতো, আর এমনি দিয়ে ওই নৌকার ওই নদীর ধারে কিছু বণিকেরা আসি বসবাস করতো। আচ্ছা, ব্যবসা করতে আসি বসবাস করতে করতে তারা স্থায়ী হয়ে গেছিল। আচ্ছা, এই নদীর পাহাড়ের পুরে, আচ্ছা আচ্ছা, নদীর ধারে। আচ্ছা, তাই এই পাড়াটার নাম হয়েছে পাহাড়পুর। নদী পাড়ের থেকে পাহাড়পুর, পাহাড় থেকে পাহাড়পুর। এই পাহাড়পুর থেকেই বাড়তে 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 কাপাসিয়ার জন্ম। তো সেই নদীটার নাম কি ছিল সেটা কি বলতে পারবেন না? নৌকার একটা মাস্তুল পাওয়া গিয়েছিল, সে সম্পর্কে বলেন। পাওয়া গেছিল অনেক নিচে। আচ্ছা, এই পুকুরটা ছিল আগে জলাশয়, তারপরে এই নদীর থেকেই বালু আসি এই পুকুর ভরাট হয়েছে। এই খালি এইটা না, এর সামনে একটা পুকুর ছিল, সেটাও ভরাট হয়ে গেছিল। আচ্ছা, ভরাট হয়েছে, এখন জমিন হয়ে গেছিল। আচ্ছা, এটাও ভরাট। কোনো খনন করার সময় শুধু মাছতলি পেয়েছেন না অন্য কিছু পেয়েছেন? অন্য কিছু পাইনি, একটা মাছতলি পেয়েছে। নদীর আর কাঠকুট তেমন ছিল না। ভরাট হতে হতে প্রায় ভরাট হয়ে গেছিল। মাঝখানে একটা ছোট একটা পুকুর হয়েছিল। খনন করতে করতে শেষ করার, খনন করার প্রয়োজন নাই, জি, সেইটা করতে গিয়েই এই মাছতুলটার হদিশ পাওয়া গেল। আচ্ছা, তারপরে ওটার উৎসটা খুঁজতে খুঁজতে অনেক গভীরে খোঁড়া হলো। কোনো উৎস খুঁজে বের হয়নি। শেষ পর্যন্ত
মানে আমরা পারিনি, তারপর লেবাররা ওটা কেটে ফেলে। ও তো তার মানে অতি বড় বা বিশাল আকার একটা নৌকা ছিল হয়তো। এইরকম মোটা মাস্তুল, যেটা মোটা বড় মাস্তুল। জাহাজে যেরকম মাস্তুল থাকে সেরকম। ও তো এটার থেকে আমার পরবর্তীকালে কিছু কিছু মানে যে ধারণাটা এসেছে সেটা হলো কি, যে এই যে পদ্মা নদী, জি পদ্মা নদী কিন্তু একসময় আমাদের এই অঞ্চলের মধ্যে, এই আমাদের অঞ্চলটা পদ্মা নদীর গর্ভ থেকে উৎপত্তি হয়েছে, এটা আমার ধারণা। এটা হলো ইতিহাসবিদরা মানে কিভাবে তা জানি না, আমার ধারণা হচ্ছে যে পদ্মা নদী আগে এদিকে উত্তরের দিকে বেশি সরাসরি, মানে এক কথাই যে আপনার আঙ্কেল, যেহেতু পদ্মা নদী থেকে সৃষ্টি হয়ে এদিকে আপনার নারদ নদ এসেছে, নারদ নদ বিস্তৃতি হয়ে আপনার কাপাসিয়ার মধ্যে দিয়ে চলে এসেছে, নারদ নদ হচ্ছে পদ্মার থেকে উৎপত্তি। পদ্মা থেকে উৎপত্তি। তো এইটাও কি সে নারদ নদীরই অংশ কিনা ছিল? মাস্তুলটা দেখে, মাস্তুলের যে সাইজ সেটা হ্যাঁ। দেখে ধারণা হয় যে এটা নারদ নদীর শাখা বা এরকম। জি এই গ্রামের একজন প্রবীণ মানুষ ছিল লালমন মন্ডল। আচ্ছা ও গল্প করতো আমাদের কাছে, জি আমরা চাচা বলি, বড় বাবু বলি রাখতো। জি তো বলেছে, আমার বাপের কাছেই সোনারে বেটা, জি এই বিন্দু নৌকা চলতো, আচ্ছা নদী যে নৌকা চলতো, একবার এই বিন্দু চলে গেছে, কাজের পাড়ের মধ্যে যে ভাড়ায় চলে গেছে। আচ্ছা আর এই নৌকা চলতে চলতে এই বাণিজ্য করতে করতে এই লোকজন এসে এখানটাতে বাড়ি করেছিল। ও ওই বাড়ি করার পর থেকে এই নদীর পাহাড়েপুর বাড়ি, ওই জন্য পাহাড়পুর নাম হয়ে গেছে। পাহাড়পুর। কিন্তু এখানে একটা বিষয়, যে নদী পাড়ে যে মানুষগুলো এসে বসতি গড়ে তুলেছিল, সেই মানুষগুলো তো এই বাংলাদেশের বা বাংলা, তৎকালীন বাংলার তো মানুষ না, তারা অন্য কোনো দেশ থেকে এসে এখানে বসতি করেছিল নৌকায় এসে। কিন্তু আপনি যে কথা বলছেন যে ওই সেই প্রবীণ ব্যক্তি, সে আপনার চাইতে তো অনেক বড় ছিল বয়সে, ওরে বাপরে, নিজেও দেখেনি, তার বাবা থেকে এটা শুনেছে, শোনা। কিন্তু তার বাবাও সেটা দেখেনি, তার বাবা হয়তো কোনো জায়গা থেকে গল্প শুনেছে, তাই না? এরকম কি? এরকমই হতে পারে। বুঝতে পারছি, জি জি। তার মানে এখানকার ইতিহাস অনেক প্রাচীন আঙ্কেল। এখানে বসতি ছিল, কারণ বসতির কিছু নমুনা আমরা একসময় দেখেছি। সেই নমুনাগুলি হচ্ছে যে ইটের খোলা, এইসব এলাকাটা উঁচু উঁচু ছিল। আচ্ছা এইসব এলাকায় বন্যার পানি আসেনি, এই ভিটাতে বন্যার পানি ওঠেনি, যেটা রাজশাহীর সর্বত্রই বন্যায় ডুবে গেছিল। সে সময় বাড়ি ঘরের মেঝেতে পর্যন্ত বন্যার পানি প্রবাহিত হয়েছিল। কিন্তু এই যে দেখতে পাচ্ছি এখন, জি জি এই অঞ্চলের মধ্যে দিয়ে কোনো বন্যার পানি উঠেছিল না, উঠছিল না। উঠেছিল না। জি, জি। এতে করে মনে হচ্ছে যে প্রাচীনকালে হাজার হাজার বছর আগে এটা আরো অনেক উঁচু ছিল, অর্থাৎ পাহাড়ের মতোই হয়তো ছিল। আমাদের বুদ্ধি বয়সেই দেখলাম যে অনেক নিচু হয়ে গেছে, চারিদিকের মাটি নেমে গেছে, কাজকর্মের ক্ষেত্রে মাটি সরায়নি, অন্য জায়গায় স্থানান্তর করার কারণে জায়গাটা নিচু হয়ে গেছে। কিন্তু আমরাই ছোটকালে দেখেছি যে এটা অনেকখানি উঁচু জায়গা। উঁচু ছিল। হ্যাঁ, এই যে আমরা যখন ছোট তখন এটা সম্পূর্ণ ফাঁকা জায়গা ছিল, ভিটা ছিল। জি জি জি। সেখানে প্রচুর পরিমাণে এই পোড়ামাটির চিহ্ন আমরা দেখেছি। সেটা কোন জায়গায়? এই সব এলাকার আমরা একসময় ধারণা করতাম যে এখানে পাল বা কুমারদের হয়তো কোনো বসতি স্থান ছিল। হ্যাঁ, এরকম একটা অনুভব করতাম, যেহেতু পোড়ামাটির অনেক। দেখে মনে হচ্ছে যে এখন আস্তে আস্তে স্লোপ হয়ে গেছে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে যে নিচু ছিল, নদী চলাচলের একটা জায়গা ছিল, সেটা বোঝা যাচ্ছে। তো নিচু। হ্যাঁ, নদীর অংশ বা এটাই নদী। এটাই নদী। তো আর এই নদী পাড়ে এই মানুষগুলো এখানে বসতি স্থাপন করেছে, হ্যাঁ, তাই না? এগুলো হয়তো নদী পাড়ের অংশ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই। আর আমি বললাম যে ব্রিটিশ পুলিশরা যে বাড়িতে আগুন নিভাতে এসেছিল, সেই বাড়িটা হলো এই অঞ্চলে, সেই বাড়িটা ছিল এটা এখানে। হ্যাঁ, এটাই আমার মানে পৈতৃক ভিটা। এইটা আঙ্কেল কি এই প্রতিষ্ঠানটা? এটা হচ্ছে গভীর নলকূপের একটা। ও, গভীর নলকূপ। হ্যাঁ, দেখেন শেষ প্রকল্প। শেষ প্রকল্প দেখেন, এই বরাবর হ্যাঁ হ্যাঁ ফাঁক দিয়ে এখন মনে হবে যে একটা নদীরই একটা রেখা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তব কথা বলছেন আপনি। আচ্ছা, তো ওইসব ভিটায় খোলা টোলা, এটার সাথে পোড়ামাটির খোলা দেখা গেছে, এইসব ভিটাই আমরা ছোটকালে দেখেছি। এবং দেখে আমার মনে হতো যে এগুলো তো বসতি ছিল, কিন্তু সেই সব বসতির আমরা কোনো চিহ্ন দেখতে পাইনি। ও, আপনি যেটা বলতেছেন যে এই এলাকাটা একসময় নদী ছিল, কালক্রমে সেটা ভরাট হয়ে বা নদী বিলীন হয়ে ফসলি মাঠ হিসেবে রূপান্তর হয়ে গেছে, এটাই কি? হ্যাঁ, এটা যে আজকে যে নারদ নদী বিলীন হয়েছে, এটার বিলুপ্ত হয়েছে নারদ নদীর অনেক আগে। একটা ব্রিজের নিচ থেকে দেখবেন যে একবার আঁকা বাঁকা ফালি হয়ে হ্যাঁ এই চলে যাচ্ছে একবার উত্তর দিকে। ওই সামনে রেলওয়ে আছে, রেল লাইন আছে, তারপরে রেলওয়ের একটা ব্রিজ আছে। হ্যাঁ, সেই ব্রিজের তল দিয়ে, তখন তো ব্রিজ ছিল না, ওই নিচু অঞ্চল দিয়ে এটা বহতা ছিল। এটা আমার অনেক ধারণা।
আচ্ছা আচ্ছা, আর এই শুধু ওই ধারণাটা আরো পরিপক্ক হয়েছে ওই যে মা- নৌকার মাস্তুল পাওয়ার পরে। মাস্তুল পাওয়ার পরে। জি জি, এই জমির মধ্য দিয়ে এখান থেকে আপনার এই যে পুকুর আমরা দেখলাম, পুকুরটা সামনেই, হ্যাঁ অর্থাৎ নদীরই অংশ ছিল ওই পুকুরটা, যেহেতু পরে ওটা খনন করা হয়েছে বলে এখন পুকুর হিসাবে দেখা হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছে। এইসব পুকুরটা আসলে খননকৃত না, মানে মানুষের তৈরি করা পুকুর না। বিষয়টা হলো কি যে নদী যখন আস্তে আস্তে নদীর প্রবাহ যখন বন্ধ হয়ে যায়, জি জি, তখন কিছু কিছু জায়গায় একটা দহ বলি একটা জায়গা আচ্ছা। হয়ে যায়, সেটাকে নিচু জায়গা হয়, সেখানে গভীরতা বাড়তে থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি তো জি, এই যে আশেপাশের যে পুকুরগুলি দেখছেন, সেই সব পুকুরগুলি তারই একটা অংশ। এইসব জায়গায় নদীর পানির প্রবাহের কারণে, বিভিন্ন কারণে কিছু কিছু নিচু অঞ্চল তৈরি হয়ে যায়, জি জি, তৈরি হয়ে ওই যেটাকে আমরা বলি দহ, দহ, হ্যাঁ, বা লেক, জি ছোট জি, ছোট লেক। জি জি। সেই এইসব পুকুরগুলি সেই সব লেকেরই অংশ। পরবর্তীকালে মানুষেরা সেটাকে আরো সংস্কার করে পুকুরের রূপ দিয়েছে। আপনি যখন ছোট ছিলেন তখন কি এরকমই ছিল না আরো নিচু ছিল? আরো একটু নিচু ছিল। আরো নিচু ছিল, তখন বোঝা যেত কি এটা আসলেই নদীর অস্তিত্ব ছিল, আরো বেশি বোঝা যেত। আমরা দেখি যে মানে সবসময় নদীর পানি বাড়লেই হ্যাঁ, নদীর পানিটা এদিক দিয়ে যেত। যেত। এটা যে একটা নদী অঞ্চল, হ্যাঁ হ্যাঁ, এইটা কোনো মানুষের মাথায় ঢোকেনি। ওই প্রাচীন কিছু লোকেদের কথাই শুধু সীমাবদ্ধ এটা ছিল। বোঝা যায়। কবে বা কোন সময়ে মানুষের বসতি এই এলাকায় গড়ে উঠেছিল সেটা এই এলাকার মানুষ বা প্রবীণ ব্যক্তি যারা আছে তারাও বলতে পারছে না। কিন্তু এই এলাকার যে গঠন কাঠামো এবং কিছু নিদর্শনের যে বিষয়, সেইগুলো থেকে তারা এই কথাই উপনীত হচ্ছেন যে এই এলাকাতে একসময় মানুষের বসতি গড়ে উঠেছিল। আঙ্কেল, আপনি বলছিলেন যে এলাকায় নাকি আপনার বাসার আশেপাশেই একটা প্রাচীন আম গাছ আছে। হ্যাঁ, সেই আম গাছটা আমার এই কিছুক্ষণ পরেই দেখতে পারবো, সেটা আমাদের ওই পাশে আছে। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষের মধ্য দিয়েই কি এই এলাকাতে মানুষের বসতি গড়া শুরু হয়েছিল না তারও আগে? না, সেটা ঠিক নয়, কারণ আমাদের পূর্বপুরুষরা এখানকার স্থানীয় লোক ছিল না। এটা অনেক বছর আগে হুম হুম হুম, তারা যশোর অঞ্চল থেকে এখানে এসেছিল। আচ্ছা, যশোর থেকে আসার কারণ হলো কি যে আমি যেটা গল্প শুনেছি আমাদের ফ্যামিলির লোকজনের কাছ থেকে, আঙ্কেল সে তিতুমিরের যে বাঁশের কেল্লার সৈনিক ছিল আমাদের পূর্বপুরুষের কেউ একজন। তো বাঁশের কেল্লা, হ্যাঁ, হ্যাঁ, বাঁশের কেল্লা যখন ধ্বংস হয়ে যায়, জি। ধ্বংস হওয়ার পরে সেই সব অঞ্চলের বাঁশের কেল্লার অর্থাৎ তিতুমিরের সমস্ত সৈনিকরা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। জি, তারই একটা অংশ সপরিবারে এই অঞ্চলে এসেছিল। তারা মহিষের গাড়ি চালিয়ে সেই অঞ্চল থেকে যশোর ফরিদপুর অতিক্রম করে এখানে এসেছিল। এসে এখানে জায়গায় জায়গায় দু একদিন করে থেকেছে, থেকে থেকে আস্তে আস্তে স্থিতিবান হয়েছে। তারই অংশ আমরা। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাও আমরা ছোটকালে মজা দেখেছি। ও, এই পুকুরটাও কি মানুষের খনন করা না? মানুষের খনন করার কোনো প্রমাণ নেই, তবে মজা ছিল। ওই এখানে একসময় চাষবাসও হয়েছে, কিন্তু পরবর্তীকালে খনন করার পরে হ্যাঁ, পুকুরের রূপ নিয়েছে। ও মানে এটা নিচু ছিল, হয়তো কিছুটা হ্যাঁ। সংস্কার করে পুকুরের রূপ দেওয়া হয়েছে, হ্যাঁ। এটাও। হ্যাঁ, যে এই দিক দিয়ে ওই পানির শাখা, আরেকটা শাখা ছিল এই দিক দিয়ে, প্রাচীন পানি প্রবাহের একটা রেখা হচ্ছে এটা। ও ও, এই সেই গাছ, ও এইটাই সেই গাছ। হ্যাঁ, এটাই সেই গাছ। ওয়াও, এ তো অনেক প্রাচীন গাছ, দেখেই বোঝা যাচ্ছে। মানে 135 বছর বয়সে মারা গেছে, 30-35 বছর আগে। সেও বলতে পারেনি যে আমরা ছোটকালে দেখেছি, যেমন ছিল তেমনই দেখছি। অনেক প্রাচীন একটি গাছ, এখন পর্যন্ত জীবিত আছে, আল্লাহ পাক জীবিত রাখছে, এটা বিশাল একটা দিক, তাই না? হ্যাঁ, সেটাই। কারণ এতদিন তো গাছ অনেক সময় বাঁচে না, তাই না? বিশেষ করে আম জাতের গাছ বাঁচে না। বাঁচে না, কিন্তু এটা আল্লাহ পাক বাঁচাই রাখছে, এটা বিশাল একটা ব্যাপার। পুরানো লোক যতগুলি লোকের সঙ্গে কথা বলেছি, সবাই একই কথা বলে যে আমরা ছোটকাল থেকে যেমন দেখছি তেমনই আছে। আপনি ছোটকালে কি দেখেছেন? আমি ছোটকালে এইরকমই দেখে আসছি, এরকমই দেখে একেবারে হুবহু এই মানে কোনো পরিবর্তন হয়নি। তবে এর শাখা প্রশাখা আরো বিস্তৃত ছিল। যেমন ওই যে দ্বীপের ইয়ে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওই তার কলার গাছগুলো দেখছেন, তারও ওই পারে ছিল শাখা, এদের ডালগুলি কাটা পড়ে গেছে, ভাঙা পড়ে গেছে, দেখে জি, জি। বোঝা যাচ্ছে। হ্যাঁ, আরো বড় ওই ছিল। যে ডালপালা কিছু কাটা পড়ে গেছে। হয়তো জমির এই আশেপাশের জমির মানুষগুলো চাষবাস করার জন্য তাদের সুবিধার্থে কেটে দিয়েছে। কেটে দিয়েছে, এখানে ঠিক আর সঠিকভাবে কোনো জানি। ইতিহাসমূলক আর একটা স্থান বা- ইতিহাসে যেটা হাটের কুড়ি বলে যে কথাটা, হ্যাঁ, হ্যাঁ, যেখানে হাট ছিল জি, জি, পাশে, জি। ওইটা নিয়ে একটু আমাদের ঐতিহ্যটা বোঝাবার জন্য এটুকু দেখা দরকার। এটা কোথায় সেটা? এটা এদিকে যেতে হবে খানিকটা, কারণ ওইটা না দেখালে আমাদের প্রাচীনত্বটা মানে সঠিকভাবে। ওখানে কি হাট লাগতো? হ্যাঁ, হাট লাগতো। তার এই যে হাটের কুড়ি বলছি না আমরা, হুম, 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 হুম। এটা কেহ বলতো যে হাটের কড়ি, আচ্ছা আর কেহ বলতো হাটের কুড়ি। আচ্ছা,
তো কড়ি বলতে এই কারণে তাদের ধারণা, তারা বলতো যে কড়িতে যখন বিনিময় প্রথা ছিল, আচ্ছা। কড়ি দিয়ে যখন বিনিময় হতো, পণ্যের বিনিময়, হ্যাঁ হ্যাঁ। ঠিক তখনকার যুগের হাট হলো ওটা। এখান থেকে এটাই হচ্ছে সেই হাটের কুড়ি, বিখ্যাত হাটের কুড়ি। এই সেই স্থান যেখানে আমরা চলে আসছি, যে এই স্থানের নামটি আসলে হাটের কুড়ি নাকি হাটের কুড়ি, এই স্থানটির নাম নাকি হাটের কুড়ি না অথবা হাটের কুড়ি, সেটা সুনিশ্চিত না। তো এই স্থান সম্পর্কে আঙ্কেল বলবে আসলে কি এর বৈশিষ্ট্য রয়েছে আর কি। জায়গাটার নাম হচ্ছে হাটখোলা। ওই যে গাছগুলি দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে হাটের অঞ্চল। ওই সামনে তাল গাছ দেখা যাচ্ছে, ওই তাল গাছটা নিয়েই সেই হাটের জায়গা ছিল, সেখানে বসতি ছিল চারিদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন যে নদীর কথা বলছিলাম, সেই নদীটা এই দিক দিয়ে ওই হাটের পশ্চিম পাশ দিয়ে ভিতরে চলে গেছে, উত্তরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখানে যে হাট বসতো, সেই হাটের কড়ি দিয়ে মানে পণ্যের বিনিময় হতো, ঠিক সেই যুগেই থেকে এই পুকুরটা আছে। তো এই হাটের যে কড়িটা আসতো কাস্টমার বা দোকানদারের কাছে, যে কড়িটা জমা হতো, সেটা তখনকার যুগের ময়লা টলা হতো, গ্রাম থেকে মানুষ আসতো, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই পুকুরে পানি ব্যবহার করা হতো। এই পুকুরে পানি ব্যবহার করা তো হতো। সেই সূত্রে কেউ বলে এটা হাটের কড়ি, আবার কেউ কেউ বলে যে হাটেরই পানের দোকানদাররা বা অন্যান্য জিনিসপত্র এটা ব্যবহার করার জন্য, ধোয়ার জন্য এই পুকুরটা ব্যবহার করা হতো। হ্যাঁ, কড়ি হচ্ছে এক প্রকারের ছোট শামুক। প্রাচীনকালে যখন আধুনিক মুদ্রার আবিষ্কার হয়নি, তখন এই শামুকের খোল বা কড়ি বিনিময়ের মাধ্যমে বেচাকেনা হতো। বিনিময় প্রথা যেটা ছিল কড়ি এক সময়ে কড়ি হিসাবে, সেই নিয়মটা যখন প্রচলন ছিল, তখন এখানে হাট বসতো এবং তারও অনেক পূর্ব থেকে এখানে হাটের প্রচলন ছিল আর কি, যেটা আঙ্কেলের কথা থেকে বোঝা যায়। তো সেই হাটের ব্যবহারের জন্য এই পুকুরটাকে ব্যবহার করা হতো, সেই সূত্রে নাম হয়েছে হাটের কড়ি। আজ থেকে ধরেন 500 বছরই ধরতে পারেন, কারণ মুঘলদেরও আগে এই হাটটা এখানে ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে এই হাটটা পরবর্তীকালে কাপাসিয়ার দক্ষিণ মাথায়, অর্থাৎ কাপাসিয়ার উত্তর থেকে চলে যায় কাপাসিয়ার দক্ষিণে, একেবারে দক্ষিণে পাশ দিয়ে নারদ নদী বহতা। সেখানে খুব প্রসিদ্ধ বাজার ছিল, সেখানে একটা কালচারাল জায়গা ছিল, সেখানে নাটক চর্চা হতো, গান বাজনায় এসব কিছু লেগে থাকতো। আরো কিছু নমুনা আছে। বহু বিদ্যা বিশারদ আল বেরুনি, পর্যটক আল মাসুদি, ইবনে বতুতা প্রভৃতি বিখ্যাত ব্যক্তিবর্গ ভারতীয় উপমহাদেশীয় উপকূল অঞ্চলগুলোতে 1 থেকে 1,500 বছর পূর্বে কড়ি প্রথার উল্লেখ করেছেন। আর কড়ি প্রথার পূর্বে এই এলাকায় বিনিময় প্রথার ইতিহাস থাকলে সেটা 4-5 হাজার বছর পূর্বের ইতিহাসও এই এলাকার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। এখন এই গ্রামের দক্ষিণ অংশ কাপাসিয়ার দিকে যাচ্ছে। এই অংশের ইতিহাসও প্রাচীন এবং চমকপ্রদ। ঘাটটাকে নটির ঘাট বলা হয়। নটির ঘাট সম্পর্কে একটু জানি, এখানে দেখে যেতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা, কারণ একটা শব্দের বোঝার ভুলের জন্য কোনো অশ্লীলতা। এখানে ঘাট কোথায় ছিল, ঘাট কোন জায়গায় আছে, এটাই কি ঘাট? শেষটাই দেখতে পাচ্ছি, এটাই সেই বিখ্যাত নটির ঘাট। তো নাটকে যারা অংশগ্রহণ করে, নাট্যকলার মধ্যে যারা জড়িত আছে, তাদেরকে পুরুষ হলে নটি বলে, নট বলে, নটধর বা নট, আর মহিলা হলে নটি বলে। তো এই যেহেতু এরা এই সব নাটক কাব্যকলা নিয়ে থাকতো, আর তাদেরকে সেই জন্যই সেই সময় নটি বলা হতো, মেয়েদেরকে নটি বলা হতো। কিন্তু সাধারণ মানুষ এই নটি শব্দটার অপভ্রংশ হিসাবে তারা অশ্লীলভাবে এটাকে চিত্রিত করতো, এবং আমাদের গ্রামের লোককে যদি বলেন যে এই নটি শব্দের অর্থটা কি, তখন তারা সবাইকে অশ্লীল দিকটাই দেখবে, যে তারা যৌন ব্যবসায়ী ছিল, কিন্তু প্রকৃত অর্থে এটা ছিল না। হ্যাঁ, তারা যে নাট্যকলা, এখানে যে নাট্য চর্চা হতো, নাটকের চর্চা হতো, গান বাজনা যাত্রা বিভিন্ন পালার চর্চা হতো, তারই থেকে এই নটি কথাটা এসেছে। এবং তাদের জন্য আলাদা একটা বসতি এলাকা ছিল এখানে। পার্শ্বে একটা প্রসিদ্ধ মানে হিন্দু মহল্লা ছিল, তাদের মানে ধর্মচর্চার ক্ষেত্রে নাটক এবং নাট্যকলা, গান বাজনা, সঙ্গীত, নৃত্য এটার ওতপ্রোতভাবে জড়িত, ফলে তাদের একটা পেশাদার শ্রেণী সেভাবে গড়ে উঠেছে। এটা সম্পূর্ণ ভিটা ছিল, এই লোক মানে নটির ভিটা, নটির আধার, এটা সম্পূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণ। এখন বাংলাদেশের অন্যতম প্রাচীন নদী নারদ নদের দিকে যাচ্ছি, তবে এই নদী এখন মৃত। এটা সম্পূর্ণ নারদ নদীর উপরে এই বসতিটা গড়ে উঠেছে। মুঘল আমলে, বিশেষ করে নবাব আলীবর্দী খান আমলে, নাটোর রাজ পরিবারের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। তো সেই সময় নাটোরের রাজ পরিবারের পূর্বপুরুষরা বা রাজারা মানে রাজনীতির কার্যক্রমে বা প্রশাসনের কার্যক্রমের ক্ষেত্রে মুর্শিদাবাদের
নবাবদের সঙ্গে তাদের ঘন ঘন যোগাযোগ দেখা সাক্ষাৎ করার প্রয়োজন হতো। সেই সময় তারা নৌকা যোগে নারদ নদী দিয়েই হচ্ছিল। এটা একটা বহতা নদী ছিল এবং প্রসিদ্ধ নদী ছিল। পদ্মা নদী নিয়ে যত কথা, নারদ নদী নিয়েই অনেক কথা আছে। ওই তো নীলকুঠি, আনসারের বাপ ওই নীলকুঠিতে চাকরি করতো। আনসারের তো ওরা তো সবাই শেষ হয়ে গেছে। এখন আমরা এমন একটি স্থানে আসলাম যে স্থানের ইতিহাসও অজানা রয়ে গেছে। ঘরটির সন্নিকটে এসে ভেতরে এক বৃদ্ধকে শুয়ে থাকতে দেখে উঠে বসতে বললাম। চাচা একটু ওঠেন তো। এই পুরাতন মাটি প্রমাণ দিচ্ছে, মাটি প্রমাণ দিচ্ছে, তাই না? মাটি দেখেন ইটের গোড়া, ইটের গোড়া ক্ষয়ে 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 মাটির রংটা এরকম হয়ে গেছে। ভেতরে প্রবেশ করলাম। ধ্বংসাবশেষের মূল অংশটির শেষ চিহ্নটি রক্ষার জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে। ওই নকশা, হ্যাঁ, একে এমন কোনো লিখতে পারেনি। যদি লিখে হ্যাঁ, তার মুখ দিয়ে রক্ত শিখেছে, থই গিয়ে দুধ করা দিয়ে আমার ছোট মেলা খাইছেন থেকে হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়ে গেছে। এরকম একটা জায়গা মূল জায়গা। ইটের বয়স এটা 200 বছর আগে। এই ইট এখনকার যুগে পাবেন না তো। না, এটা 200 বছর এটা আগে। কিন্তু আপনার পাতলা ইট। আঙ্কেল, এটা 200 বছরেরও বেশি পুরনো হবে। এইটা কিন্তু মসজিদের মেহরাবের মতো লাগতেছে কতটা তাই দেখেন। মানে মেহরাবের যে অংশটা সেটা কিছুটা এই ওয়ালের অস্তিত্ব রক্ষা করার জন্য বিলীন হয়ে গেছে, বা এটা ওই যে ভরাট করে দিয়েছে, যা দেখা যাচ্ছে। কিছু লেখা টেখা থাকতে পারে নাকি? লেখা তো ওখানে দেখা যাচ্ছে না, এখানে কোনো লেখার অস্তিত্ব বোঝা যাচ্ছে। লেখার অস্তিত্ব বোঝা যাচ্ছে না, কিন্তু আরেকটা জিনিস বোঝা যাচ্ছে। এটা যেমন মেহরাবের মতো লাগছে, কিন্তু ওটা আরবি যে লিপি, হ্যাঁ হ্যাঁ, আরবি লিপি এবং আরবি নকশা, সে তার মতো লাগছে না। ওটা লাগছে না। আচ্ছা, আমি যখন খুব বয়সে ছোট, তাও এখন থেকে প্রায় 50-60 বছর আগে, এই পাশ দিয়ে যখন আমরা নদাপাড়া গেছি, যাতায়াত করেছি, তখন দেখেছি যে রাস্তার পাশে একটা জঙ্গলের মধ্যে একটা ছোট ইমারত। সেটাই এটা। তো ইমারতের ভিতরে আমরা কোনোদিন দেখিনি, মানে সাপ বিচ্ছুদের পরিপূর্ণ জায়গা ছিল, ফলে আমাদের ছেলেরা পক্ষে আসার সম্ভব ছিল না। তবে আমরা লোকদেরকে জিজ্ঞেস করতাম যে কি ওটা, তো কেউ বলতো যে পলু চাষ হতো এখানে। এই তো আমি তার থেকে ধারণা করতাম যে এটা দীর্ঘকাল ধরে জঙ্গলের মধ্যে অবস্থান করছিল, অর্থাৎ জঙ্গলের মধ্যে লুকায়িত অবস্থায় ছিল এই স্থাপনাটা, পতিত অবস্থায় ছিল। কিন্তু কালক্রমে এক সময় এটা পরিষ্কার করার এক পর্যায়ে মানুষ দেখলো যে এখানে একটা স্থাপনা আছে, তখন তারা এটাকে একটু ভক্তি শ্রদ্ধা করার জন্য তারা তার পাশটা ওয়াল দিয়ে ঘিরে ফেললো, এরকম কি? হ্যাঁ, এরকমই মনে হচ্ছে, কারণ পরবর্তী যে গাঁথুনিটা সেটা তো হাল আমলের। আর এই স্থাপনার যে পশ্চিমের যে ওয়ালটা, সেটা খুবই প্রাচীন। এর যে গাঁথুনি সেটাও প্রাচীন রীতিতে, এবং এখানে যে ইট ব্যবহার করা হয়েছে সেটাও হাজার হাজার বছর ধরে প্রাচীনকালে যে ইট ব্যবহার করা হতো, যে প্যাটার্ন, সেই প্যাটার্নই। তো এখানে এই প্রাচীন কালের যে ইমারতের সন্ধান পাওয়া গেছে, যেটা অনুমান করা যায় যে এটা হয়তো একটি মসজিদ ছিল প্রাচীন আমলের। তো প্রাচীন আমলে যে মসজিদগুলো নির্মিত হতো, সেই মসজিদগুলো কিন্তু অতি ছোট আকারে নির্মিত হতো, কারণ তখন মুসলমানের সংখ্যা ছিল কম, যে কারণে নামাজির সংখ্যাও কম হতো। এই কারণে মসজিদটা ছোট আকারে নির্মাণ করা হতো। তো এই মসজিদের যে গঠন কাঠামো, এই যে এটা হয়তো একটা পিলার ছিল, আর ওই পাশেও পিলারের অংশ, আমরা যদি দেখি যে এটাও একটা পিলারের অংশ, কিন্তু এখানে মাঝখানে যে মেহরাবের অংশ মনে হচ্ছে, মসজিদের যে মেহরাবের গঠন কাঠামো, সেই গঠন কাঠামোর নির্দিষ্ট আকারেই মনে হচ্ছে এটা যে মসজিদের যে মেহরাব সেটা এখানে ছিল, যে মনে হচ্ছে যে এখানে ইমাম সাহেব বসে তিনি খুতবা পাঠ করতেন, এবং এখানে বসেই তিনি নামাজের ইমামতি করতেন। তো এই মসজিদ, এটাই হয়তো মসজিদ ছিল। আর এখানে উপরে যে আমরা একটা পিলারের কোনো একটা অংশ দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখতেছি, ওই যে এটা অতীব প্রাচীন আমলের একটি নকশাকৃত পিলারের অংশ হতে পারে, যে নকশাটা এখনকার যুগের সঙ্গে কোনো অংশেই মেলে না, সেইটা থেকে অনুমান করা যায় প্রাচীন আমলের একটি মসজিদ হতে পারে। এবং এই মসজিদটির ইতিহাস বা এই স্থাপনাটার ইতিহাস এখানকার যে প্রবীণ ব্যক্তি, তারাও আসলে বলতে পারছে না নির্দিষ্ট আকারে যে আসলে এটা কতদিন পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কারা প্রতিষ্ঠিত করেছিল সে সম্পর্কেও এখানে কেউ বলতে পারছে না। তো
তো যাই হোক, কেউ বলতে না পারলেও আমরা বা আমি অনুমান করতেছি যে এটি একটি মসজিদ ছিল, বা হয়তো যারা একসময় ধর্ম প্রচার করার জন্য এই বাংলায় বা উপমহাদেশে এসেছিল, এই এই উপমহাদেশ বা এই বাংলা একসময় তো হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, তখন এই এলাকাতে অনেক মুসলিম ধর্ম প্রচারক এসেছিলেন আরব দেশগুলো থেকে, এবং তারা এখানে এসে হয়তো তাদের মধ্য থেকে যে কোনো একজন এখানে এসে ধর্ম প্রচারের উদ্দেশ্যে একটি ছোট মসজিদ নির্মাণ করে থাকতে পারে, এবং এখান থেকেই তিনি ইসলাম ধর্মের যে সুমহান বাণী সেটা ছড়িয়ে দিয়েছিলেন হয়তো অত্র এলাকায়, এবং আস্তে আস্তে ইসলাম ধর্ম প্রচার হয়েছিল অত্র এলাকাতে, সেটিও হয়তো হতে পারে আর কি। সবই ধারণার বিষয়, কারণ এখানে নির্দিষ্ট ইতিহাস আসলে সংরক্ষিত নেই। আচ্ছা, আপনাদের এলাকার ইতিহাস তো সুদীর্ঘকালের প্রাচীন। আমাদের এই উপমহাদেশ অনেক জাতি দ্বারা শাসিত হয়েছে। তুলা চাষ শুরু হয়েছিল, তুলা চাষের পরে শুরু হলো আপনার নীল চাষ। নীল চাষের আগে আবার শুরু হয়েছিল রেশমের চাষ শুরু হয়েছিল, যে চাষটা শুরু করেছিল আপনার ডাচ বণিক সংঘ। আপনাদের এই গ্রামের সঙ্গে নীল চাষ এবং রেশম চাষের ইতিহাস জড়িত আছে, তো এই সম্পর্কে একটু বলবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আসলো, দেওয়ানি লাভ করলো নবাব মির্জাফরের কাছ থেকে, তখন থেকে তারা এখানে নীল চাষটা চালু করেছিল। তারা নির্দিষ্ট কিছু অঞ্চল মাটির প্রকৃতি দেখে কোথায় নীল চাষ ভালো হবে তার সম্ভাবনা যাচাই করে সেই অঞ্চলের কৃষকদেরকে ডেকে নিয়ে নীল চাষ করতে তারা বাধ্য করত। যদি তাদের কথা কেউ যদি শুনতে অপরাগ হতো, অস্বীকার করতো, তাহলে তাদের উপরে নির্যাতন হতো এবং তাদের স্ত্রী এবং যুবতী নারীদের উপরে নির্যাতন চলতো। এই কারণে তারা কি হতো, তারা হয়তো রাতারাতি সপরিবার স্বগোষ্ঠী হয়তো একটা মহল্লায় মানে স্থানান্তর হয়ে অন্য কোথাও বিলীন হয়ে অন্য কোথাও চলে যেত, ফলে ওই এলাকাটা বিলীন হয়ে যেত। আজকে আমরা যে এই অঞ্চলে মনে করছি যে এখানে বসতি ছিল, অথচ এখন নাই। আমার ধারণা যে সেই ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের কারণে এইভাবে তারা ফ্যামিলি মানে স্বগোত্র তারা অন্যত্র নির্বাসিত হয়েছে। আর রেশম চাষের বিষয়ে যে নির্যাতনের কোনো কাহিনী শুনতে পাই না, তবে রেশম চাষের ব্যাপারে আমরা এই মুহূর্তে যে জায়গাটাকে মনে করছি যে একটা আগে মসজিদ ছিল। আমরা ছোটোকালে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি নিজেই ৫৫-৬০ বছর আগে তখনকার মানুষজনকে জিজ্ঞেস করে জেনেছি যে এখানে রেশম চাষ হতো। তারপরে কাপাসিয়ায় আমাদের যে জমিদার বাড়ি ছিল, সেই জমিদার বাড়ির আশেপাশে কয়েকটা জায়গায় আমরা প্রাচীন কিছু ইমারত দেখেছি। এই ইমারতটা ছিল একটা গোল মানে ইমারত, মানে তার কোনো সমতল ছাদ ছিল না, কোনো দেওয়ালও সমতল ছিল না বা এক রেখাই ছিল না, একটা গোলাকৃতির একটা ইমারত থাকতো, তার একটা দরজা থাকতো। আমরা ছোটোকালে তার আশপাশে যেতাম, দূর থেকে দেখতাম, তারিফ করতাম যে এটা কী ধরনের ইমারত। তারা বলতো যে এখানে, কেউ বলতো যে নীল চাষ হয়েছে, তারই কি প্রক্রিয়া হতো, কেউ বললো এই পোলো চাষ হতো, এইসব নানান। আর ছেলেবেলায় আমরা ওইসব বাড়ির আশেপাশে সাপ বিচ্ছু বিষধরেরা থাকতো, যার পরে আমরা ওখানে যেতাম না। একটা বিষয় কিন্তু চিন্তা করার একটা বিষয় আছে যে আজ থেকে ৫,০০০ বছর পূর্বে অস্ট্রিক জাতি আমাদের এই উপমহাদেশে এসেছিল। ব্রহ্মপুত্র নদী বেয়ে তারা এসেছিল ইন্দোচীন থেকে ৫,০০০ বছর পূর্বে। তাদের হাত দিয়েই এই কার্পাস তুলা চাষের শুরু হয়। এখানে এই উপমহাদেশে কার্পাস তুলার চাষ শুরু করেছিল। এবং আপনি যে নদীটা দেখালেন পাহাড়পুরে, যে নদীর একটি পুকুরের অংশে নৌকার মাস্তুলও পাওয়া গেছে, তো সেই ইতিহাস সম্পর্কে কেউ জানে না। তো এমনও তো হতে পারে যে সেটা বা ৪-৫ হাজার বছর পূর্বের কোনো কাহিনী বা ঘটনা, হতে পারে, যেটা সেই অস্ট্রিক জাতি এই এলাকায় এসেছিল এবং তারা বসতি স্থাপন করার মধ্য দিয়ে তুলা চাষ শুরু করেছিল। যেহেতু এই এলাকার সঙ্গে তুলা চাষের ইতিহাসটা ওতপ্রোতভাবে জড়িত, তো সুতরাং আমরা পরিশেষে তো বলতে পারি যে এই এলাকার ইতিহাস বা জনবসতি গড়ে ওঠার যে ইতিহাস, সেটা ৪ থেকে ৫,০০০ বছর পূর্ব থেকে। আপনার আলোচনায় যে বিষয়গুলো উত্থাপন করলেন, কারণ যে নদীটা আপনি দেখালেন, যে নদী পাহাড়পুরের যে নদীটা, ওইটার ইতিহাস আপনি বললেন যে ইতিহাসবিদ মাহবুব সিদ্দিকী স্যারও তার ধারণার মধ্যে নেই। তো সুতরাং সেই নদী, ওই নদীর সঙ্গে
ব্রহ্মপুত্র নদীর একটা সংযোগ ছিল কিনা সেটাও একটা গবেষণার দাবি রাখে। আবার সেই যুগে যেহেতু অটিস্টিক জাতি এসেছিল এবং তাদের নৌকার কোনো মাস্তুল কিনা সেটা তো একটা বিষয় হতে পারে। আচ্ছা, সেটা সম্ভাবনার বিষয়। তবে এখানে আপনার সঙ্গে আমার একটা দ্বিমত আছে। তা আমি জানি যে এখানকার যে নৃতাত্ত্বিক বিশ্লেষণ, সেক্ষেত্রে এখানে আপনার আলপাইন মানবধারার পরিচিতি বেশি পাওয়া যায় এবং দ্রাবিড় মানবধারারও কিছু পরিচয় পাওয়া যায়। আর এখানে আফ্রিকার মানুষের কিছু সামান্য পরিচয় পাওয়া যায়। আর ইন্দো চীনের বা ওই ভিয়েতনাম বা ওই পাহাড়ি অঞ্চল বা ওইসব অঞ্চলের জাপানি ওইসব অঞ্চলের মানবধারার, অর্থাৎ মানে চৈনিক মানবধারার যে কিছু লক্ষণ বিশিষ্ট মানুষ এখানে আছে, সেটা কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলেই আছে। সমতল ভূমিতে আমাদের সম্প্রদায়ের মধ্যে, হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ধরনের মানবধারা লক্ষণীয় নয়। মানে হ্যাঁ, আপনি যেটা বললেন যে ইন্দো চীন থেকে যে জাতিগুলো এসেছিল তাদের যে বংশর যে ধারা সেটা বাংলাদেশে পাহাড়ি উপজাতিদের মধ্যে এখনো বিদ্যমান আছে, কিন্তু সেটা মানে সেই জাতিটা সংকীর্ণ হয়ে গিয়েছে এবং যে কারণে উপজাতিতে পরিণত হয়ে তারা এখন সংখ্যালঘু হিসেবে পরিণত হয়েছে। কিন্তু এমনও তো হতে পারে তাদের বসতি স্থাপনার বিষয়টা একসময় বিস্তৃতি আকারে ছিল। অবশ্যই ছিল। এখানে আলোচনার মধ্যে দিয়ে কথাটার সত্যতা কিছুটা আসছে।